أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري كان رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তো আমরা শুরু করি আজকে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে না? দ্যাটস গুড। সো আমরা গতকালকে ক্লিনিক্যাল এক্সামিনেশন পড়েছিলাম, অনেক কিছু পড়েছি। নাও পরের পেজ, ব্লাড প্রেশার মেজারমেন্ট, এটা সম্পর্কে আমরা পড়েছি, তাই না? হাইপারটেনশন ইজ এ কজ অফ সিকেডি and CKD is a cause of secondary or resistant hypertension. তাহলে just a second, যখন একটা পেশেন্টের হাইপারটেনশন হয় তখন আমরা একটা জিনিস চিন্তা করি, কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। এটা আমরা যখন কার্ডিওলজি পড়ি সেখানে ছিল, তো সেখানে একটা হলো রেনাল কজ, আমরা গতকালকে ডিসকাস করলাম। আর কিছু আছে এন্ডোক্রাইন কজ। এন্ডোক্রাইন কজগুলো আমাকে কে বলতে পারবে? এন্ডোক্রাইন কজ অফ কন সিনড্রোম, গুড, পুশিং কন, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আরেকটা আছে থিওক্রোমোসাইটোমা, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, থিওক্রোমোসাইটোমা, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি না, থিওক্রোমোসাইটোমা। আর থাইরয়েড হলো সবকিছু, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এভরিথিং, হাইপো হাইপারথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, এন্ড দেন ইয়াতে ব্রেইনে হলো অ্যাক্রোমেগালি। ঠিক আছে? সো দোজ আর দ্য কমন কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন। ব্লাড টেস্ট করে কি তুমি একিআই সিকেডি ডিফারেন্সিয়েট করতে পারবা? অ্যানিমিয়া ভাইয়া, সিকেডিতে অ্যানিমিয়া থাকবে। গুড, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সিকেডিতে অ্যানিমিয়া থাকবে। আর ফসফেটটা স্পেসিফিক্যালি ফসফেট, ক্যালসিয়াম এন্ড আইপিটিএইচ। ক্যালসিয়াম ফসফেট ইনক্রিজ থাকবে সিকেডিতে, ক্যালসিয়াম লো থাকবে। লো ক্যালসিয়াম এন্ড হাই ফসফেট সাজেস্ট সিকেডি। হাইপারপ্যারাথাইরয়েডিজম আর secondary hyperparathyroidism. So in every patient with CKD, we have to do calcium, phosphate level, and the PTH level will be high. আর পটাশিয়াম তো হ্যাঁ বলো। গত জানুয়ারিতে একটা কোশ্চেন ছিল, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন একেআই এন্ড সিকেডি। ওখানে অ্যানিমিয়া ছিল, ইউএসজি ছিল, অ্যানসার কোনটা হবে? কোনটা ছিল, কি কি ছিল আমি বুঝি না। প্রথমটা ছিল অ্যানিমিয়া ছিল, সিকেডি ছিল, আল্ট্রাসোনোগ্রাম ছিল। দুটোই তো হেল্প করে। অ্যানিমিয়া তো ভাই আর্লি স্টেজে কি থাকে? আর্লি স্টেজে থাকবে না, আর্লি স্টেজে থাকবে না। তাহলে কি আল্ট্রাসোনো হবে ভাইয়া? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফিতে যেটা দেখা যায় সেটা হলো ইকোজেনিক পাওয়া যায়, শ্যাডো পাওয়া যায়, কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশনটা পুয়ার হয়ে যাবে, হ্যাঁ, এবং ইকোজেনিসিটি পাওয়া যাবে। আর হলো কিডনি সাইজ আস্তে আস্তে চেঞ্জ হবে, ইউজুয়ালি বিকামস স্মলার। এটা নিয়ে কনফিউশন ছিল, মানে এখনো কনফিউশন। কেউ বলে অ্যানিমিয়া। কোশ্চেনটা এক্স্যাক্টলি তোমার খেয়াল আছে? হ্যাঁ, হোয়াটস দা, আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আমার জানা, আমি তাহলে আমি আনসারটা বলে দেবো। ওকে, তবে এনিমিয়া কোথায় আসবে? এনিমিয়া আসবে স্পেশালি স্টেজ 3B, স্টেজ 3B তে ইউজুয়ালি আসবে। ওকে, তাহলে পটাশিয়াম, পটাশিয়াম তো একিআই তেও বাড়বে, সিকেডি তেও বাড়বে। তো পটাশিয়াম যখন বাড়ে, যদি সিভিয়ার ইনক্রিজ হয়, তাহলে পরে আলটিমেট ট্রিটমেন্ট কি হবে? ডায়ালাইসিস। ইয়েস। Next, urinalysis for protein, blood, nitrites, and leukocytes. So positive nitrites যদি পাওয়া যায়, that indicates UTI, তাই না? UTI। এখন যদি UTI আসে, একটা আসতে পারে এরকম যে UTI এর মধ্যে একটা আছে রিকারেন্ট UTI, আর একটা আছে কমপ্লিকেটেড UTI। কখন রিকারেন্ট UTI বলবো আর কখন কমপ্লিকেটেড বলবো বলো তো? রিকারেন্ট কত বেশি হতে হবে? মোর দেন টুয়াইস বলতে পারো, অথবা 3। হ্যাঁ, মোর দেন 3 অ্যাটাকস যদি হয় পার ইয়ার, 3 or more attacks per year, that is recurrent UTI. আর কমপ্লিকেটেড UTI কখন বলবো?
not pyelonephritis. এটা একটু ইন্টারেস্টিং। কমপ্লিকেটেড ইউটিআই কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল, যদি ইউটিআই যাদের ক্ষেত্রে হচ্ছে, এক সেকেন্ড আমার এটা পড়ে যাবে। ওকে, সো যেটা বলছিলাম, কমপ্লিকেটেড ইউটিআই কখন বলবো? এমন কোন পেশেন্টের যদি ইউটিআই হয় যার রেনাল ট্র্যাক্ট অ্যাবনর্মাল, বা যার স্টোন আছে, বা যাদের ডায়াবেটিস আছে, দ্যাট ইজ কল্ড কমপ্লিকেটেড ইউটিআই। কি কি বললাম? renal tract abnormal, DM, stone, stone. ওকে, আচ্ছা, এর কোয়েশ্চেনটা পাইলাম। প্রাঙ্গন বললো মোস্ট হেল্পফুল ফিচার টু ডিফারেন্সিয়েট একে এন্ড লেট প্রেজেন্টেশন অফ সিকেডি। দেন আই থিংক মোস্ট হেল্পফুল যদি বলে তাহলে আলট্রাসোনোগ্রাফি হবে। মোস্ট হেল্পফুল যেহেতু অ্যানিমিয়া হেল্প করবে, বাট আই থিংক আলট্রাসোনোগ্রাফি উইল বি দ্য বেস্ট আনসার। ঠিক আছে, আমরা তো ইনভেরিয়েবলি করি। একটা জিনিস দেখলাম, অ্যাবসিডিয়াস কোশ্চেন গুলো যত নরমালি চিন্তা করা যায় তত ভালো আনসার গুলো হয়, মানে deep চিন্তা করলে কিন্তু হয় না। মানে এর আগে যারা যারা পরীক্ষা দিচ্ছে বললো আর কি, যে মানে এগুলো আনসার ফার্স্ট থট থিঙ্কিং এ আসবে, ওটাই দিয়ে দেওয়া উচিত। না ঠিক আছে, বাট ফার্স্ট থিঙ্কিং আসার জন্য তোমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে। রাইট, মানে এটা তো আসলে আসে না, এগুলো পরীক্ষার হলে মিক্সড হয়ে যায়। হ্যাঁ, মানে পরীক্ষা হলে প্রত্যেক কোশ্চেনে চিন্তা করতে ইচ্ছা করে, মানে আর প্রচুর টাইম থাকে তো। রাইট, আচ্ছা, যেটা বলছিলাম, ইউটিআই নিয়ে আরেকটা জিনিস হলো, একটা কন্ডিশন আছে ইউটিআই না বাট ইউটিআই, which is known as asymptomatic bacteriuria। এই সম্পর্কে আইডিয়া আছে না তোমাদের? 10 to the power 5। যদি একটা টিউমার, টিবি, ট্রমাটিক, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হলো ব্যাকটেরিয়া আছে কিন্তু পেশেন্টের কোনো সিম্পটম নাই। পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি ডিসইউরিয়া, এনি পেইন অর ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিউরিয়া। ঠিক আছে, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হলে ইউজুয়ালি কি ট্রিটমেন্ট দিব? দিব না। প্রেগনেন্ট হলে দিব, যদি বাচ্চা হয় দিব, যদি ইউরিনারি ট্র্যাক্টে অ্যাবনরমালিটি থাকে তখন দিতে পারি, আর যাদের কোনো প্রসিডিওর করা হবে, হ্যাঁ মিউকোসাল ইনজুরি হবে, এরকম কোনো প্রসিডিওর যদি করা হয় তখন আমরা দিব। ঠিক আছে, আদারওয়াইজ দেওয়ার দরকার না। দ্যাট ইজ অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিউরিয়া। আর ইউরিন থেকে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্টেরাইল পায়োরিয়া। হোয়াট ডু ইউ মিন বাই স্টেরাইল পায়োরিয়া? ব্যাকটেরিয়া কি 10 to the 5 এর বেশি থাকবে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া? হ্যাঁ, ব্যাকটেরিয়া 10 to the power 5 এর বেশি। হ্যাঁ, the number of bacteria more than 10 to the power 5 in urine। ঠিক আছে, that is asymptomatic bacteriuria। আর একটা কন্ডিশন বললাম স্টেরাইল পায়োরিয়া, সেটার মানে কি? পাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে না। ফ্র্যাঙ্ক পাস। স্টেরাইল পায়োরিয়া হলো, মানে হ্যাঁ ইউ আর রাইট, ফ্র্যাঙ্ক বলার দরকার নাই, মানে পাস সেল আছে, বাট ওই যেটা বললো প্রাঙ্গন, যেটা বললো গ্রামস্টেইন বা কালচারে কোনো অর্গানিজম ধরা পড়ে না। গ্রামস্টেইন এবং কালচার কি অ্যারোবিক কালচার, গ্রামস্টেইন অ্যারোবিক কালচার ফেল টু শো এনি অর্গানিজম, বাট দ্য পেশেন্ট হ্যাজ পাস সেল, দ্যাট ইজ sterile pyuria। sterile because there is no bacteria। এখন sterile pyuria এর কজ যেটা দেখবে, মানে এমডি তে তো খুব বেশি আসে, এফসিএস ও আসে। renal stone, renal cell carcinoma, chlamydia, urethritis। very good anything else? Incomplete treatment of UTI। Yes, partially treated with UTI হয়, that's a good differential, partially treated UTI। anything else? renal papillary necrosis যদি হয়, yes, যদি ট্রমাটিক হতে পারে, গনোরিয়া হতে পারে, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি একটা, যদি প্যাপিলারি নেক্রোসিস হয় তখনও কিন্তু হতে পারে। Yes, prostatitis is a good differential। non-gonococcal urethritis maybe হয়। হ্যাঁ, non-gonococcal urethritis মানে এগুলোকে বলে ফাস্টিডিয়াস অর্গানিজম। যদি ফাস্টিডিয়াস অর্গানিজম থাকে,
ফর এক্সাম্পল ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, এগুলা কিন্তু সহজে গ্রাম স্টেনও ধরা পড়ে না, কালচারেও সাধারণত ধরা পড়ে না। সো তখনও তোমার স্টেরাইল প্রায়োরিয়া হবে। সবগুলো একটা বলবেন, পার্সিয়াল ইফেক্ট, প্যাপিলার নেক্রোসিস, গনোরিয়া, পোস্টারাইটিস, শিওর নন শিওর। গনোরিয়াল নাম্বার ওয়ান যদি বলো, নাম্বার ওয়ান ইজ রেনাল টিবি। নাম্বার ওয়ান বলতে ক্লাসিক আর কি এটা। নাম্বার ওয়ান ইজ রেনাল টিবি, মানে ইনফেকশন গুলো আগে বলি। রেনাল টিবি একটা ইনফেকশন। নাম্বার টু ইনফেকশন হলো ইউটিআই, যদি পার্শিয়ালি ট্রিট করো তখন তো অর্গানিজম থাকবে না, কিন্তু পেশেন্টের পায়োরিয়া থাকবে, ইনফ্লামেশনটা পারসিস্ট করে অনেকদিন। নাম্বার থ্রি ইনফেকশনের মধ্যে ধরো ফ্যাস্টিডিয়াস অর্গানিজম, যে এমন কোন একটা অর্গানিজম যে অর্গানিজমটা গ্রো করে না, সেটা হতে পারে গনোরিয়া, হতে পারে ক্ল্যামাইডিয়া, হতে পারে ভাইরাসেস, হতে পারে একটা প্যারাসাইট যেমন ট্রিকোমোনাস। ট্রিকোমোনাস দিয়েও কিন্তু ইউরেথ্রাইটিস হতে পারে, হ্যাঁ, সেটাতেও পায়োরিয়া থাকা। সো দোজ থিংস, এগুলো হলো ইনফেকশন রিলেটেড কমন জিনিস। তারপর তুমি চিন্তা করতে পারো যে ইনফ্লামেশন বা কোনো স্ট্রাকচারাল কজ। ইনফ্লামেশন বা স্ট্রাকচারাল কজের মধ্যে কি আসতে পারে? যদি স্টোন থাকে, স্টোন থাকলে যেটা হয় যে সেটা লোকালি ইরিটেশন হয় এবং ইনফ্লামেশন হয়, সেখান থেকে পাস সেল আসে। সো রেনাল ক্যালকুলাই বা রেনাল স্টোন যদি হয়, যদি পেশেন্ট অ্যানালজেসিক ইউজ করে তখন প্যাপিলারি নেক্রোসিস হয় বা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হয়, সেখানেও কিন্তু ইনফ্লামেশন থাকে কিন্তু কোনো ইনফেকশন থাকে না। ইনফ্লামেশন থাকা মানেই পাস সেল থাকবে। এন্ড সেম ফর টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সেখানে ইনফ্লামেশন থাকবে, সেখানে পাস সেল থাকবে, ইউসিনোফিল থাকবে, কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকবে না, বিকজ ইটস জাস্ট এন ইনফ্লামেশন, নট এন ইনফেকশন। আর প্রাঙ্গন বললো যে ব্লাডার টিউমার, ইয়েস, any malignancy is an inflammatory condition. So bladder tumor, it is interstitial cystitis, or even bilharziasis ও কিন্তু পেশেন্টের স্টেরাইল পায়োরিয়া হতে পারে। So those are the common causes. ট্রমাতেও হতে পারে, ইয়েস, কারণ ট্রমা হলেও সেখান থেকে যখনই ব্লাড বের হয়, ব্লাডের মধ্যে কি থাকে? আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, তো পায়োরিয়া হবে। ঠিক আছে, ক্লিয়ার? So those are the differential diagnosis of sterile pyuria. ওকে, সো আমরা ইউরিন দেখে, ইউরিন থেকে কয়েকটা জিনিস একটু রিভিউ করলাম। পিসিকেডি, পিসিকেডি এর ইনহেরিটেন্স প্যাটার্নটা কেমন? অটোজোমাল ডমিনেন্ট। অটোজোমাল ডমিনেন্ট। রেনাল সেল কার্সিনোমার একটা টিউমার সিনড্রোমের নাম বলো। কি সিনড্রোম? রেনাল সেল কার্সিনোমার সাথে রিলেটেড একটা টিউমার সিনড্রোম, দ্যাট ইজ পলিসাইথেমিয়া, ভন হিপেল লিন্ডাউ সিনড্রোম। মানে টিউমার সিনড্রোম বলতে বোঝাচ্ছি মানে একটা সিনড্রোম যেখানে রেনাল সেল কার্সিনোমা হয়। ভিএইচএল, ভন হিপেল লিন্ডাউ। এই যে বাম পাশের যে প্রসিডিউর 4 নম্বরে, আজকে আমি বিএসএমই তে করেছি, সকালে ডাকছিল আসো, পরে দেখলাম যে রাইট রেনাল ম্যাস ছিল পেশেন্টের, আজকেই এটা দেখে আসলাম না, ইন্টারেস্টিং। বন হিপেল লিন্ডাউ সিনড্রোম কি বলেন? নিউরোলজিক্যাল সিনড্রোম, যার সাথে মানে এখানে তো এটা ভন হিপেল লিন্ডাউ সিনড্রোম হলো একটা টিউমার সিনড্রোম। টিউমার সিনড্রোম আছে না অনেকগুলা, ভিএইচএল তো একটা টিউমার সিনড্রোম, এটা আমরা আগে পড়েছিলাম, তোমার যদি মনে থাকে আমরা নিউরোলজিতে পড়েছি। হ্যাঁ, সো ভন হিপেল লিন্ডাউ সিনড্রোমে বিভিন্ন জায়গায় টিউমার এন্ড ম্যালফরমেশন হয়, তার মধ্যে একটা ক্লাসিক লোকেশন হলো কিডনি। কিডনিতে আমার ক্যান্সার হবে। সো ইট কজেস রেনাল সেল কার্সিনোমা। ঠিক আছে, ওয়ান অফ দ্য কজ অফ রেনাল সেল কার্সিনোমা। এবং এটা টিউমার সিনড্রোম, যেহেতু সেটা শুধুমাত্র যে কিডনিতেই হবে তা না, বিভিন্ন জায়গায় হবে। যেমন ব্রেইনে হতে পারে, ধরো এনজিওব্লাস্টোমা বা হেমানজিওব্লাস্টোমা, সেটা তোমার সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ করতে পারে, বা রেটিনাল বা ভিট্রিয়াল হ্যামারেজ করতে পারে। তারপরে তোমার ফিওক্রোমোসাইটোমাও হতে পারে। ঠিক আছে, সো দোজ আর দ্য কাইন্ড অফ থিংস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার অ্যাবাউট ভন হিপেল লিন্ডাউ সিনড্রোম। ঠিক আছে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস সাজেস্ট পাইলোনেফ্রাইটিস। যদি পাইলোনেফ্রাইটিস হয়, ইউরিন এক্সামিনেশন স্পেশাল কি পাবে? পাস সেল তো পাবাই, বাট এনিথিং এলস? WBC cast. WBC cast, that is classic for pyelonephritis. You will find a WBC cast. RBC cast পাওয়া মানে কি? glomerulonephritis. RBC cast plus RBC dysmorphic, RBC plus RBC cast, AGN। এবং এটাকে কি বলে? এই দুটোকে একত্রে কি বলে? Those are known as active sediment in the urine. যদি কখনো দেখবে ক্লিনিক্যালি স্যার এই শব্দটা ইউজ করবে, অ্যাক্টিভ ইউরিনারি সেডিমেন্ট, তার মানে হলো ডিসমরফিক আরবিসি এন্ড আরবিসি কাস্ট। ডিআরই করে আমরা মেইনলি অ্যাক্টিভ কি বললেন ভাই, নেটের জন্য শুনতে পাইনি। অ্যাক্টিভ সেডিমেন্ট, অ্যাক্টিভ আচ্ছা আচ্ছা, ইউরিনারি সেডিমেন্ট।
অ্যাক্টিভ ইউরিনারি সেডিমেন্ট বলতে কি এগুলো হচ্ছে বোঝায়? আরবিসি Dysmorphic RBC and RBC cast. Those are known as active urinary sediment, and obviously they mean the person has GN, glomerulonephritis. আমরা যদি ইয়া করি ডিআরই করি, বিপিএইচে কি থাকবে? মিডিয়ান সালকাস হবে প্রমিনেন্ট, and সিএ প্রোস্টেটে একটা হার্ড নোডুলার সোয়েলিং হবে। প্রোস্টেটিক কার্সিনোমা সম্পর্কে আমরা আগে পড়েছি, এটার মার্কারটা কি? দ্য টিউমার মার্কার ইজ PSA এবং ইউজুয়ালি কোথায় মেটাস্টেসিস বেশি হয়? bone বোনস। কিডনি বোনস, কিডনিতে হতে পারে। বোনস হলো ক্লাসিক। বোনস যদি ম্যাটস হয়, তার মধ্যে স্পেশালি ভার্টিব্রাতে বেশি হবে। ম্যাটস হলে কি ধরনের ম্যাটস হবে? এটা অস্টিও লাইটিক নো ক্লাসিক্যালি অস্টিওব্লাস্টিক। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি ক্লাসিক অস্টিওব্লাস্টিক হয়। অস্টিওলাইটিক বেশিরভাগ ম্যালিগনেন্সি অস্টিওলাইটিক, বাট প্রোস্টেটটা অস্টিওব্লাস্টিক, আর ব্রেস্ট যেটা সেখানে মিক্সড অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওলাইটিক। ঠিক আছে। ইডেমা ইন রেনাল ডিজিজ, তার মানে ক্লাসিক্যালি ইডেমা ইন রেনাল ডিজিজ কিসে কিসে হবে বলো তো? নেফ্রোটিক সিনড্রোম নেফ্রোটিক সিনড্রোম, গুড। এনিথিং এলস? সিকেডি, সিকেডি এজিএন হতে পারে। এজিএন কোথায় হবে? পেরিঅরবিটাল But that is another edema, that is facial edema বা facial puffiness. বোন ম্যারেজে অস্টিওক্লাস্টিক হবে কোনটা? অস্টিওব্লাস্টিক। আচ্ছা ব্লাস্টিক। আচ্ছা অস্টিওব্লাস্টিক মানে হলো যে বোন ফর্মেশন হবে। প্রোস্টেট কার্সিনোমাতে যে মেটাস্টেসিস হয়, বোন ফর্মেশন হয়। সো ক্রাশ ইনজুরি হলো, ক্রিয়েটিনিন লেভেল কেমন হবে? হাই হবে। What does it mean? Why high? AKI Why মাসল AKI? ইনজুরি মাসল ইনজুরি হলে এটাকে কি বলে? র‍্যাপডোমায়োলাইসিস Rhabdomyolysis হলে সেখান থেকে myoglobinuriا হয়। Yes, and that causes tubular obstruction. Myoglobin গুলো টিউবুলার অবস্ট্রাকশন করে AKI হয়। এন্ড সাথে আমরা দেখি ইউরিক অ্যাসিড বেশি থাকবে, পটাশিয়াম বেশি থাকবে। So we know that. ঠিক আছে। So tumor lysis syndrome, another syndrome. So সেখানেও কি হবে? ইউরিক অ্যাসিড লেভেল বেশি হবে। And tumor lysis syndrome এ renal failure হতে পারে। হতে পারে। সেখানে যেটা হবে, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল গুলা রেনাল টিউবিউল ড্যামেজ করবে। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ক্যান ফর্ম ইউরিক স্টোন। ঠিক আছে। সো দিট ইজ সিমিলার সিনড্রোম। দে আর, এটা তো জানি হাই ইউরিক অ্যাসিড কোথায় হয়? গাউট। সিকেডি বা একেআইতে অ্যাসিড বেস ডিসঅর্ডার কি থাকে? মেটাবলিক অ্যাসিডোসিস। নরমাল অ্যানায়ন গ্যাপ অর হাই অ্যানায়ন গ্যাপ? হাই অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস। এটা আমরা পড়ে ফেলেছি। ক্যালসিয়াম লো অ্যান্ড ফসফেট হাই। সো এটা আমাকে বলো, why calcium is low? সিকেডিতে হাইপারফসফেটেমিয়া হবে, আর তখন ওটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থেকে প্রথম দিকে হচ্ছে মানে ক্যালসিয়াম কম থাকবে, আর লেট স্টেজে যায় ক্যালসিয়াম মানে মানে ক্যালসিয়াম না, মানে ক্যালসিয়াম কম কেন সেটা বলা। ক্যালসিয়াম যে প্রথম থেকে কম হলো সেটা কেন হলো? সেটার মেইন কজ কি? হাইপারফসফেটেমিয়া। হাইপারফসফেটেমিয়া ওয়ান অফ দ্য রিজন, বাট আরেকটা কজ আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ইয়েস। সো এটা আমার কাছে মনে হয় ক্লাসিক, মানে মনে রাখাটা সহজ, মিলানো যায় ইজিলি। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, সাথে তুমি যেটা বলছো যে হাই ফসফেট হলো ক্যালসিয়াম সাথে বাইন্ড করে, that reduces the calcium level, ionized calcium level আস্তে আস্তে যেটা কমে। But vitamin D deficiency very important. কেন হয় ডেফিসিয়েন্সিটা? অ্যাক্টিভেশন হতে পারে না। অ্যাক্টিভেশন হচ্ছে না, মানে কিডনি অ্যাক্টিভেশন হয় না। ওই ডায়াড্রাক্স ভিটামিন থেকে তো ভিটামিন ডি হতে পারতেছে না, মানে 125 টা হচ্ছে না, মানে 125 তো হচ্ছে না, যেটা 125 থেকে 125 হচ্ছে না। রাইট, 120 মানে 1 alpha hydroxylase deficiency বা ডিফেক্ট। ইরিথ্রোপয়েটিন কোন সেল থেকে সিক্রেট হয়? পেরিটিউবুলার Peritubular fibroblast like cell. Okay, so those are the high yield points that I have added here. এখানে জিবিএম এর ব্যারিয়ার আছে কয়টা আমরা জানি? দুইটা ব্যারিয়ার, চার্জ ব্যারিয়ার এন্ড সাইজ ব্যারিয়ার। নেফ্রোটিক সিনড্রোমে কোন ব্যারিয়ারটা লস্ট হয় মেইনলি?
চার্জ ব্যারিয়ার, ইয়েস। নেফ্রোটিক সিনড্রোম মানে তোমার চার্জ ব্যারিয়ারটা আর্লি লস হবে। সাইজ ব্যারিয়ার পরবর্তী সময় লস হতে পারে, বাট চার্জ ব্যারিয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং এই চার্জ ব্যারিয়ারের একটা লোকেশন হলো পোডোসাইট ফুড প্রসেস, যেটা মিনিমাল চেইন ডিজিজে কি হয়, পোডোসাইট ফুড প্রসেস গুলো কি হয়, স্পেসটা বেড়ে যায়। এটা কি বলেন, চার্জ ব্যারিয়ার এবং সাইজ ব্যারিয়ার? সাইজ ব্যারিয়ার, হ্যাঁ। আজকে এটা খুব ডিস্টার্ব করতেছে, আমার কথাটা খুব ভেঙে ভেঙে আসছে জন্য বাবু। এখন তুমি যদি ধরো মানে 1 মিনিট পরে বলো তাহলে তো আমরা পিছিয়ে যাব। আপনি বের হয়ে আবার ঢুকেন ভাইয়া। তুমি হ্যাঁ এটা করো, তুমি ইয়া করে আবার করো। আর আমি দেখতেছি যে আমি বলে শেষ করলাম, তারপরে মনে হয় তুমি মানে এরপরে তোমার কানে যাচ্ছে, তোমার কোনো দোষ নাই, কিন্তু এরপরে তোমার কানে যাচ্ছে। এখন কি আর করা, হ্যাঁ সেটাই, তুমি নেটটাকে আবার রিফ্রেশ করে সব সাইলেন্ট মোড করে কি বলে এয়ারপ্লেন করে আবার নতুন করে নেট নাও, নিয়ে তারপর ঢুকো, তাহলে তোমার স্পিডটা এত সমস্যা করবে না আশা করি। হ্যাঁ ভাই এখন শুনতে পাচ্ছি। এটা কি এখন বলেন? ক্লিয়ার? হ্যাঁ জি ভাই, চার্জ ব্যারিয়ার আর হলো সাইজ ব্যারিয়ার। তোমার চার্জ ব্যারিয়ারটা লস্ট হবে নেফ্রোটিক সিনড্রোমে, স্পেশালি আর্লি স্টেজে চার্জ ব্যারিয়ার লস্ট হয়। চার্জ ব্যারিয়ার লস্ট হওয়ার জন্য অ্যালবুমিন বের হয়ে যায় ইজিলি, অ্যালবুমিন ইউরিয়া হয়, বুঝছো? চার্জ ব্যারিয়ার লস্ট হওয়ার জন্য অ্যালবুমিন ইউরিয়া হয়। আর সাইজ ব্যারিয়ার তো সাধারণত লস্ট হয় না, বাট যখন অ্যাডভান্স নেফ্রোটিক সিনড্রোম হবে তখন সাইজ ব্যারিয়ারটাও লস্ট হবে। সাইজ ব্যারিয়ার মানে হলো পোরগুলা, যে গ্লোমেরুলার পোর থাকে, এই পোরগুলা বড় হয়ে যাবে। এটা অ্যাডভান্স স্টেজে হয়, আর্লি স্টেজে চার্জ ব্যারিয়ার লস্ট হয়। ওকে, জেজি সেল আর জেজি অ্যাপারেটাস। সো জেজি অ্যাপারেটাসে কি কি সেল থাকে আমাকে কে বলতে পারবা? জাক্সটাগ্লোমেরুলার সেল তো থাকে, একটা জেজি সেল থাকে, ভেরি গুড। আর কি থাকে? আরো দুইটা সেল আছে, মেসেঞ্জিয়াল সেল। ওকে গুড। আর পিডি একটা কি জানা আছে, ডিসিটির এখানে একটা সেল থাকে, ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা, ইয়েস। আর মেসেঞ্জিয়াল সেলগুলোকে অনেক সময় পলকিসেন সেল বলে, ঠিক আছে? সো ম্যাকুলা ডেন্সার কাজ হলো টু চেক দ্য লেভেল অফ, একটা ইলেকট্রোলাইটকে চেক করে, সোডিয়াম ইন দ্য ডিসিটি। আর জেজি সেলের কাজ হলো টু রিলিজ এ ভেরি ইম্পর্টেন্ট এনজাইম হুইচ ইজ অলসো এ হরমোন, রেনিন। তাহলে জেজি সেল কখন অ্যাক্টিভেট হবে? ব্লাড প্রেশার যদি ফল করে, রেনাল ব্লাড ফ্লো যদি ফল করে বা কমে যায়, দেন জেজি সেল উইল বি অ্যাক্টিভেটেড। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে সম্পর্ক কি? সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে রিলিজ হবে। রাইট। সো কেউ যদি বিটা ব্লকার খায় তাহলে রেনিন সিক্রেশন কেমন হবে? পারবে, বিটা ব্লকার কমবে। And that is one of the mechanism how beta blocker works as an antihypertensive, because it reduces the secretion of renin. আর renin নাই মানে হলো RAS system বা aldosterone systemটা downgraded হয়ে গেল, তখন salt water retentionটা কম হবে। That's one of the mechanism কিভাবে beta blocker antihypertensive হিসেবে কাজ করে। So দেখো আমরা এটা পড়ে ফেলেছি অলরেডি। 3 triggers for renin release: low perfusion pressure মানে বিপি যদি লো হয়, sympathetic nerve। আর 3 নাম্বার আমরা অলরেডি বললাম, ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা যদি বলে যে আমার সোডিয়াম কম, তুমি রেনিন তাড়াতাড়ি রিলিজ করো যাতে করে আমি সোডিয়াম ধরে রাখতে পারি বডিতে, দ্যাট ইজ অ্যানাদার ট্রিগার ফর রেনিন রিলিজ। লো পারফিউশন প্রেশার, stimulation of the sympathetic nerves, and low sodium in macula densa. সো নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসতে পারে যে NSAID কিভাবে রেনাল ডিজিজ করে বা রেনাল ফেইলিয়ার করে। NSAIDs prevent the production of prostaglandins. Prostaglandin production যদি কমায় দেয়, তাহলে prostaglandin হলো একটা protective substance which causes renal vasodilation. Prostaglandin usually causes vasodilation. আমি যদি NSAID দেওয়ার মাধ্যমে prostaglandin লেভেল কমায় দেই, তখন কি হবে? constriction. Vasoconstriction মানে কি? renal blood flow কি হবে? ultimately কমে যাবে, and that will reduce the GFR. That is actually renal injury. Renal injury মানেই হলো GFR কম, ঠিক আছে? So NSAIDs can precipitate AKI in patients with CKD. CKD patient আমরা NSAID usually avoid করি। এমনিতে যারা chronically খাবে, NSAID এক তো AKI নিজেই করতে পারে, আর কি করতে পারে? It can cause tubulointerstitial nephritis
it can cause papillary necrosis, it can cause analgesic nephropathy, অনেকগুলা মানে spectrum of disease আছে, but overall idea হলো NSAID causes kidney injury and classic mechanism হলো এই যে যখন যেটা বললাম, by causing vasoconstriction in the efferent arteriole. আর যখন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলো রিলেটেড একটা ডিসঅর্ডার, কিভাবে যে ডায়াবেটিস অলসো কজেস vasoconstriction, কোন জায়গায় causes vasoconstriction in which arteriole, বলো বুদ্ধি করে বলো। NSAID করবে হলো efferent arteriole, তাহলে ডায়াবেটিস কোথায় করবে? হ্যাঁ হ্যাঁ বলো বলো দেখি কেমন বুদ্ধি তোমাদের। efferent, yes. So efferent arteriole যদি vasoconstriction হয়, that causes high GFR initially. এই জন্য যাদের ডায়াবেটিস হয় তাদের ইনিশিয়ালি কি হয়, হাইপার ফিল্ট্রেশন হয়, জিএফআর বাড়ে। বাট প্রবলেম কি, হাইপার ফিল্ট্রেশন হতে গিয়ে পেশেন্টের প্রোটিনিউরিয়া হয়, তাই না? The patient develops proteinuria in the early stage of diabetic nephropathy. এবং এই প্রোটিনিউরিয়াটা আর্লি স্টেজে প্রোটিনিউরিয়া হয়, সেটাকে আমরা একটা সুন্দর নাম দিয়ে ডাকি, সেই নামটা কি? মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। সেটা লেভেল কত? less than 30, not less than 30, less than 3, more than 30, 30 to 300 milligram per 24 hours. That is my microalbuminuria. সবসময় এটা মুখস্থ রাখতে হবে। কি বললাম বলো আমার সাথে? 30 to 300 milligrams of protein in how many hours? 24 hours. 24 hours. That is microalbuminuria. এটা কখন হয়? আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে হয়, ঠিক আছে? এবং আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে মনে রাখবা যে efferent arterial vasoconstriction হয়, that causes hyperfiltration, that causes proteinuria. এখন আমাকে কেউ কি বুদ্ধি করে বলতে পারবা how AC inhibitor or ARB reduce proteinuria? মেকানিজমটা একটু বলো তো, এখান থেকেই মেকানিজমটা আসবে। এফারেন্ট কে সে ভ্যাসোডাইলেট করে? না না না, efferentই থাকো। AC inhibitor causes efferent কে ভ্যাসোডাইলেট করে, yes vasodilation in the efferent arteriole, leading to reduced hyperfiltration, leading to reduced proteinuria. বলো আরেকজন বলো, এটা রিপিট করো, নাহলে মনে থাকবে না। How vasodilation of the efferent artery leading to reduce GFR, reduce GFR, reduce GFR বলতে পারো, অথবা বলতে পারো reduce hyperfiltration, এটা একটা স্পেসিফিক টার্ম, reduces hyperfiltration, hyperfiltration কমায়, and that's why it reduces proteinuria, ঠিক আছে? and এখানে একটা সাইড ইফেক্ট চলে আসবে, নরমাল মানুষকে আমি যদি এসসি ইনহিবিটর এআরবি দেই, তাতেও তো জিএফআর কমাবে, ফিল্ট্রেশনই কমায় দিবে, হাইপার ফিল্ট্রেশন না, এখানে ফিল্ট্রেশনটা কমাবে, and that reduces GFR, and যেহেতু reduces GFR, that increases the level of creatinine, বা একটা কিছুটা মাইল্ড রেনাল ইনজুরি করে, এবং পটাশিয়াম তো বাড়ায় তোমরা জানো। এখন একটা পেশেন্টকে আমি এসসিআই এআরবি দিলাম, তার ক্রিয়েটিনিন মোর দ্যান 30% বেড়ে গেল, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? Renal artery stenosis. সাধারণত less than 30% increase করে, রাস হলেই more than 30%, সেটা ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। সো এটা আমরা পড়ে ফেলেছি erythropoietin। আর erythropoietin synthesis regulation, এটা একটা হাই yield কোশ্চেন। কিভাবে রেগুলেটেড হয়? মেইনলি বাই অক্সিজেন টেনশন এন্ড অ্যানিমিয়া। সো হাইপক্সিয়া যদি হয়, যেমন লাং ডিজিজ, any lung disease causing hypoxia or any heart disease causing hypoxia causes polycythemia and anemia, obviously. Our polycythemia hyperoxia inhibits the erythropoietin secretion. So এখানে একটা হাই yield পয়েন্ট আমি লিখেছি, এটা আলাদা করে ভালো করে মনে রাখতে হবে যে কিভাবে angiotensin 2 কাজ করে। একটু আগে আমি যেটা বললাম সেটা কি বললাম? angiotensin converting enzyme inhibitor or ARB, which are inhibitors of angiotensin 2. এখন কি বলছি? এখন বলছি angiotensin 2 কি করে? What is the function of 2? যেমন আমি যদি ডায়াবেটিসের সাথে মিলাই, ডায়াবেটিসে angiotensin 2 এর অ্যাক্টিভিটি কি হবে, কম না বেশি? ডায়াবেটিসে বেশি, because angiotensin 2 causes what? Constriction of efferent arteriole. ডায়াবেটিসে কি হয়? Constriction of efferent arteriole. এবং এটা মেকানিজম, ডায়াবেটিসে অন্য মেকানিজম আছে, বলা হয় যে efferent arteriole এর যে ভেসেলগুলো আছে, সেই ভেসেলগুলোর মধ্যে চেঞ্জ হয়, and that causes narrowing of the vessel, that increases the
ইন্ট্রাগ্লোমেরুলার প্রেসার এন্ড ইনক্রিজ জিএফআর, একটা হালকা ডিফারেন্ট মেকানিজম, বাট এখন আপাতত তোমরা এভাবে মনে রাখো যে এনজিওটেনসিন 2 এর যে ইফেক্ট ডায়াবেটিসেরও ইফেক্ট এক্স্যাক্টলি সেম, এন্ড দ্যাটস ওয়াই ডায়াবেটিক পেশেন্টে আমরা এই জিনিসটাকে ব্লক করে দেব, উই উইল ইউজ ACEI or ARB and the effect is in efferent arteriole. So এই সেম জিনিসটা এখানে অন্যভাবে লিখেছি আমি, constriction, raised glomerular pressure, hyperfiltration মানে হলো increase in GFR. This is hyperfiltration. Naturally এটা খুবই ইম্পর্টেন্ট, ন্যাচারালি ফর এক্সাম্পল তোমার যদি হাইপোভলিমিয়া হয়, তোমার রেনাল ব্লাড ফ্লো কি হবে? তুমি বমি করছো, রেনাল ব্লাড ফ্লো কি হবে? কমে যাবে, বিকজ ব্লাড প্রেশার ইজ লো। সেই কম রেনাল ব্লাড প্রেশার বা রেনাল ব্লাড ফ্লো নিয়েও জিএফআরটাকে মেনটেন করতে হেল্প করে এই অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 হেল্পস টু মেনটেন জিএফআর, কারণ যখনই হাইপোভলিমিয়া হয় আমার রাস সিস্টেম কি হবে? অ্যাক্টিভেটেড হবে, and that will conserve volume, conserve salt and maintain the GFR. কিভাবে GFR মেইনটেইন করবে? এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 ডিরেক্টলি ইফারেন্ট আর্টেরিয়লকে কনস্ট্রিক্ট করবে, হাইপারফিল্ট্রেশন বা জিএফআরটাকে বাড়ানোর চেষ্টা করবে, যা কমে যাচ্ছিল সে কম থেকে বাড়ানোর চেষ্টা করবে। আর কি করে অ্যাঞ্জিওটেনসিন 2? সিস্টেমিক ভাসোকনস্ট্রিকশন, এভরিবডি নোজ দ্যাট, and that's why ACEI and ARB very good antihypertensive. Directly aldosterone রিলিজটাকে স্টিমুলেট করে, and that causes salt and water retention. এটা কখন হয়? ধরো একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার হলো, একটা পেশেন্টের সিএলডি হলো। হার্ট ফেলিয়ার এবং সিএলডি তে এই অ্যালডোস্টেরন লেভেল বা রেনিন-অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস সিস্টেম কেমন হবে? হাইপোঅ্যাক্টিভ নাকি হাইপার অ্যাক্টিভ? হাইপার অ্যাক্টিভ। এটাকে কি বলে? সেকেন্ডারি secondary hyperaldosteronism, and that causes salt and water retention. বলা হয় CLD বা CCF এ ইডেমার একটা মেইন মেকানিজম হলো এইটা, aldosterone mediated effect। ঠিক আছে, সো এটা একটা FCPS এর কোশ্চেন হতে পারে, ভেরি গুড কোশ্চেন, ইফেক্টস অফ অ্যাঞ্জিওটেনসিন 2। আমরা সেটা পড়ে ফেললাম। পরের পেজে ছবি আছে, এই ছবির জিনিসগুলো আমরা অলরেডি পড়ে আসছি, এখন জাস্ট এখানে ছবি দেখে আমরা রিভিউ করি। এখানে আমরা একটা গ্লোমেরুলাস দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য এফারেন্ট আর্টেরিয়ল গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের বাইরে আছে পোরোসাইট, মাঝখানে আছে মেসেঞ্জিয়াল সেল। তাহলে এফারেন্ট আর্টেরিয়লে থাকবে হলো জেজি সেল হুইচ রিলিজেস রেনিন। এফারেন্ট আর্টেরিয়লে থাকবে হলো ম্যাকুলা ডেন্সা হুইচ সেন্সেস হোয়াট? সোডিয়াম, সেন্সেস সোডিয়াম। যদি সোডিয়াম কমে যায় তখন রেনিন রিলিজ কি হবে? বেড়ে যাবে। ভেরি গুড, ওকে। আর এখানে বলছি যে গ্লোমেরুলাসের পাশে পোরোসাইট, এখানে দুইটা ব্যারিয়ার আছে, চার্জ এন্ড সাইজ ব্যারিয়ার। নেফ্রোটিক সিনড্রোমে কোন ব্যারিয়ারটা লস্ট হবে? চার্জ ব্যারিয়ার। গুড, সো দ্যাটস হোয়াট ইউ নিড টু নো। আর ইউরেটার ব্লাডার থেকে যে অ্যানাটমিটা আমরা সবসময় জানি, অ্যানাটমি এন্ড ফিজিওলজি, sympathetic causes urinary retention and parasympathetic causes urination। এটা মনে রাখতে হবে। নেক্সট হলো সাপ্লাই, কোত্থেকে অ্যারাইজ হয়? sympathetic comes from T10 to L2 in the pelvic ganglia। ঠিক আছে, সো এদের কাজ হলো টু রিটেইন ইউরিন, এবং ইউরিন রিটেইন করতে গিয়ে কি করা লাগবে? কন্ট্রাকশন অফ দ্য ব্লাডার নেক and relaxation of the detrusor muscle। উল্টা, ব্লাডার নেকটাকে কন্ট্রাক্ট করবে, ডেট্রুসারটাকে রিল্যাক্স করে দেবে। দ্যাটস ওয়াই ইউরিনারি রিটেনশন হবে। ভয়ে যেটা হয়, ভয় পেলে পেশাব আটকে যায়। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স উইথ সিম্প্যাথেটিক্স। আর প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ বলো, রোল কি? আলফা অ্যাড্রিনাল রিসেপ্টরের রোলটা কি? আলফা অ্যাড্রিনাল রিসেপ্টর উইল কনস্ট্রিক্ট দ্য স্মুথ মাসল। এখানে ব্লাডার নেকে স্মুথ মাসল থাকে, সেগুলো কনস্ট্রিক্ট হবে। কনস্ট্রিক্ট করলে তোমার ডেট্রুসার মাসলটা, detrusor muscle তো normally urination করতে হেল্প করে। detrusor muscle is present on the wall of the bladder that helps in urination। তুমি যদি এটাকে রিল্যাক্স করে দাও তাহলে ইউরিনেশন হবে না, ইউরিন রিটেনশন হবে। ঠিক আছে, আর যেটা সিম্প্যাথেটিক, জিনিসটা মানে প্যাচ লাগে, লাইক রিল্যাক্স যদি করি তাহলে তো ইউরিনেশন হইতে হেল্প করার কথা। এখানে আসলে তোমার বেসিক অ্যানাটমিতে একটা ঘাপলা আছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বেসিক অ্যানাটমির যে একটা কনসেপ্ট আছে সেটা, দাঁড়া।
Just a second, give me a second. Baba, system করো না। একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? ও আস্তে 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 বাবা আস্তে। Can you see a screen? জি ভাই। ওকে, সো যেটা বলছিলাম, এইটা ধরো সিম্পলিফাই করছি, এটা ধরো ব্লাডার, আর এটা হলো ইউরেথ্রা, এটা হলো ব্লাডার নেক, দিস ইজ দ্য নেক, দিস ইজ দ্য ব্লাডার ওয়াল, and this is the urethra. So এখানে আমাদের প্রিন্সিপাল হলো sympathetic will cause retention, parasympathetic is pass, para is pass, মানে it will help you pass the urine. তাহলে সিম্প্যাথেটিক কিভাবে রিটেনশন করে? দুইটা মেকানিজম, একটা হলো ওয়ালের মধ্যে যে মাসল থাকে, ওয়ালের মাসল গুলাকে বলা হয় কি মাসল বলো? নামটা বললাম, ডেট্রুসার মাসল। detrusor muscle. So detrusor muscle যদি কন্ট্রাক্ট করে, জাস্ট লাইক এ বেলুন, যদি কন্ট্রাক্ট করে তখন কি হবে? ইউরিনটা বের হবে। আর নেক হলো বেলুনের মধ্যে যে একটা সুতা থাকে, বেলুনের সুতাটা হলো নেক, দ্য ব্লাডার নেক, দ্যাট ইজ এ সুতা। সুতা যদি টাইট করে বেঁধে রাখো, which sympathetic does, তাহলে এটা কি করবে? ইউরিনারি রিটেনশন করবে, বাতাসটা বের হতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু এখানে এই যে নেকের মধ্যে থাকে, এটাকেই বলা হয় ইন্টারনাল। এখানে ডেভিডসন তো ছোট বই, এখানে লেখা নাই, সামারি করা, দিস ইজ দ্য ইন্টারনাল urethral sphincter। ঠিক আছে, ব্লাডার নেকের এখানে থাকে। আর তাহলে সিম্প্যাথেটিক কি করবে? ডেট্রুসরটাকে করবে হলো রিল্যাক্স, এখানে করবে রিল্যাক্স যাতে চাপ না দেয়, আর এটাকে করবে টাইট, ইন্টারনাল স্ফিংক্টারকে টাইট করবে, ডেট্রুসরকে রিল্যাক্স করবে। দ্যাট ইজ দ্য অ্যাকশন অফ সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক এক্স্যাক্টলি অপোজিট। ইন্টারনাল স্ফিংক্টারের উপর কাজ তার কম, তার মেইন কাজ হলো অ্যাক্টিভেশন অফ দ্য detrusor muscle. Muscle activate করবে, muscle will contract, and that will help the urination. আর স্ফিংক্টারটা কিছুটাকে রিল্যাক্সেশন করতে পারে, কিছু রিসেপ্টর আছে, বাট দ্যাটস নট দ্যাট ইম্পর্টেন্ট। আর এর বাইরে থাকে কি? মেমব্রেনাস ইউরেথ্রার এখানে থাকে হলো এক্সটার্নাল স্ফিংক্টার। ঠিক আছে, এক্সটার্নাল স্ফিংক্টারটা কিসের দ্বারা কন্ট্রোল হয়? ভলান্টারি, বাই দ্য pudendal nerve. It's a voluntary control, but internal sphincter is involuntary. Internal sphincter is involuntary control by the sympathetics. এই জন্য দেখবা যদি কখনো পেশাব চাপে, ঠিক আছে, তারপরে তুমি দৌড় দিলা, তোমার যখন একদম মানে তুমি দরজাটা দেখতেছো বাথরুমে ঢোকার ঠিক আগে মনে হবে এই পড়ে গেল, তার আগ পর্যন্ত কিন্তু তোমার ভালো ছিল, কারণ যখনই বাথরুমের দরজাটা তুমি দেখে গেলা, then your sympathetic system has gone ডাউন। ঠিক আছে, সিম্প্যাথেটিক যে একটা ওভারড্রাইভ ছিল সেটা হঠাৎ করে কমে গেছে, তোমার হ্যাঁ বাথরুম পেয়ে গেছি, তখন দেখবা মনে হয় যে বাথরুমের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে তোমার একদম সব শেষ, সব বের হয়ে যাবে, ওই সময় মনে হবে এটা যে সব বের হয়ে গেল, তাড়াতাড়ি ঢুকি। কেন এটা মানে বাথরুমে ঢোকার আগেই অবস্থাটা হয়? বিকজ অফ দ্য সিম্প্যাথেটিক যখন ডাউন হয়ে যায়, তখন ইন্টারনাল স্ফিংক্টারটা খুবই রিল্যাক্স হয়ে যায়, তখন খুব জোরে জোরে গিয়ে ইউরিনটা তোমার এক্সটার্নাল স্ফিংক্টারকে চাপ দেয়, তখন তাড়াতাড়ি বাথরুমে ঢুকে বাকি যা কিছু করার সব করতে হবে। ওকে, এটা জাস্ট একটা বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ বলো। প্যারাসিম্প্যাথেটিক তো রেস্টের না, কিন্তু মানুষ যখন ঘুমাই থাকে তখন তো প্যারাসিম্প্যাথেটিক হরমোন থাকে, তখন তো ইউরিনেশন বা ডেফিকেশন। এইটা তো ভাই ওয়ান ওয়ে জিনিস না, দিস ইজ নট দ্যাট সিম্পল, দিস ইজ আ ওই যে ঘুমাইলে ওই কমপ্লেক্স যে এডিএ প্রসেস। সিক্রেশন হয় না, আর ডেফিকেশন না শোনো, এই যে ইউরিনেশন ডেফিকেশন, এটা কি প্যারাসিম্প্যাথেটিক? ইজ দিস দ্য অনলি থিং দ্যাট কন্ট্রোলস ইট, অর ইট just an additional thing that controls it? It's an additional thing, it's not the only thing. যেমন তুমি যদি পায়খানা আটকায় রাখো, কে বের করতে পারবে? প্যারাসিম্প্যাথেটিক বের করতে পারবে? No, it's mainly involuntary control, but sympathetics, parasympathetics help it out. They are not the only thing, they are not the only controller, they are not the only master of the universe. ঠিক আছে, there are many more masters. মানে তুমি শুধু একদম একদিকে চিন্তা করলে হবে না। ঠিক আছে, এগুলো আমরা জেনারেলাইজেশন করি, হ্যাঁ সিম্প্যাথেটিক এরকম ফ্লাইট এন্ড ফ্রাইট, প্যারাসিম্প্যাথেটিক ইজ রিল্যাক্স, it's a generalization, this is not always true and cannot be applied in every situation. ঠিক আছে, এটা জাস্ট আমরা মনে রাখার জন্য একটু এরকম করি, যাতে মোটামুটি প্রিন্সিপাল গুলা খেয়াল আসে।
ওকে, সো অ্যানাটমির কথা বলে ফেললাম। সো সিম্প্যাথেটিক কোথা থেকে কি করে এন্ড প্যারাসিম্প্যাথেটিক কি করে। সো এখানে দেখো এই যে ডিস্টাল স্ফিংটার মেকানিজম ইজ ইনারভেটেড সোমাটিক মোটর। ডিস্টাল স্ফিংটার মানে কি বলতো এখানে কি বলতে যাচ্ছে? এটা ভলান্টারি এটা। Yeah, this is the External external sphincter. এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এই তো সমস্যা ডেভিডসনের, ঠিক আছে? এক্সটার্নাল স্ফিংটার বলতে পারতো কিন্তু না, ডিস্টাল স্ফিংটার। অনেকেই কনফিউজড হয়ে যাবে যে ডিস্টাল স্ফিংটার বলতে কি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? Next, innervated by the somatic motor nerves afferent coming from sacral segments S2, 3, 4. Then that is the pelvic or pudendal nerve. This is the pudendal nerve. It is somatic nerve. It's the control হয়, ঠিক আছে? Reach the sphincter either by pelvic plexus or via the pudendal nerve. Pudendal nerve তোমরা মনে রাখো। Afferent impulse, এটা sympathetic. Sympathetic এই যে বললাম causes stimulation of the detrusor by the pelvic splanchnic nerve S234, pelvic splanchnic nerve. Urination. Micturition cycle, এটা আমাদের এত ডেপথ যাওয়ার দরকার নাই এখন। Prostate gland, remember this green line, rich in zinc and proteolytic enzyme. পেনিসের ক্ষেত্রে যেটা মনে রাখবো, parasympathetic to point and sympathetic to shoot. So erection is parasympathetic, ejaculation is sympathetic, that is very high yield. আর এখানে দুই তিনটা মেডিয়েটর আছে যে কারা ইরেকশনে হেল্প করে। প্যারাসিম্প্যাথেটিক মানে হলো যে ওরা ভ্যাসোডাইলেশন করবে এবং কর্পাস ক্যাভার্নাস হতে ব্লাড আসবে। এখানে মেডিয়েটর গুলো মনে রাখবা, নাইট্রিক অক্সাইড, অ্যাসিটাইল কোলিন, ভিআইপি এন্ড অলসো প্রোস্টাসাইক্লিন, ঠিক আছে? সো এরা বিভিন্ন ভাবে মেকানিজমটা আছে। একটা মেকানিজম হলো যে তোমার এই আউটফ্লো যে ট্র্যাক্ট আছে, আউটফ্লো ট্র্যাকটাকে হলো বন্ধ করে দিবে আর ইনফ্লোটাকে ওপেন রাখবে, সিম্পল অ্যাজ দ্যাট। যদি বেশি আসে আর যেতে না পারে তাহলেই পরে জিনিসটা ফুলে যাবে, ঠিক আছে? এটা হলো মেকানিজম যে বলছে ডাইলেশন অফ দ্য লাকুনার স্পেস, এট দ্য সেম টাইম ভেনিউলস আর কম্প্রেসড, ঠিক আছে? ইনফ্লো বাড়বে, আউটফ্লো কমবে। আর এই প্রসেসটা যদি হ্যাম্পার্ড হয় তখন যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এবং যদি ইরেকটাইল ডিসফাংশন হয় সেখানে কিছু মেকানিজম আছে, আমরা পরে দেখবো। তারপরে দুই একটা লাইন আমরা বলে ফেলি। ইরেকটাইল ডিসফাংশন হলে দুই ধরনের জিনিস চিন্তা করতে হয়। একটা হলো উইথ নর্মাল লিবিডো এন্ড উইথ ডিক্রিজ লিবিডো। লিবিডো দুইটা কন্ডিশনে কমে, কোন দুইটাতে কমে বলো তো? ডিপ্রেশন and hypogonadism. ডিপ্রেশন এন্ড হাইপোগোনাডিজম, ভেরি গুড। আর ইনটেক থাকবে কখন? ডিএম Diabetes DM, yes, alcohol, anxiety, vascular insufficiency যেমন অ্যাথেরোমা এবং ড্রাগস। দু একটা ড্রাগের নাম বলো যেটা ইরেকটাইল ডিসফাংশন করতে পারে। প্রোপ্রানোলল এন্ড ডায়াবেটিক্স এর মধ্যে কোনটা করে? থায়াজাইডস, থায়াজাইড ক্লাসিক্যালি থায়াজাইড করে। ওকে, সো 10:46 বেজে গেছে। লেটস টেক এ ব্রেক and let's have our dinner. যারা ডিনার খায় নাই, so the break will be around 20 minutes. Let's start back at 11:06. প্রাঙ্গনদা, হ্যালো।
আমরা আবার শুরু করি। নেক্সট হলো GFR. সো আমরা লাস্ট ক্লাসে কিন্তু GFR নিয়ে ভালোই ডিসকাস করেছি। সো এভরিথিং ডান এন্ড ওভার উইথ রিগার্ডিং GFR. We have become masters of GFR. CKD আমরা রিভিউ করেছি। Urine macroscopy, yes, we have done that. Hyaline cast normally থাকতে পারে, তাই না? It's a normal finding. আর কি কি physiological condition hyaline cast থাকতে পারে? Patients who have fever, patients who have fever, patients who have severe exhaustion. So hyaline cast are other causes, fever, exhaustion, ঠিক আছে? Common causes. আর আদার কিছু কাস্টের নাম বলতে পারবা হাইলিন কাস্ট ছাড়া? কোনটা কিসে হয়? ওই দিন বলছিলাম কিন্তু। গ্রানুলার কাস্ট। গ্রানুলার কাস্ট বা মাডি ব্রাউন গ্রানুলার কাস্ট কোথায় পাওয়া যাবে এটা? মাডি ব্রাউন পাওয়া যায় এপিথেলিয়াল এটিএন। এটিএন, ইয়েস, এটিএন বাংলা মাডি ব্রাউন গ্রানুলার কাস্ট। হাইলিন কাস্ট আবার ডিহাইড্রেশনে পাওয়া যায় বলতে ভুলে গেছি। ডিহাইড্রেশন যদি হয়, fever, exhaustion, and dehydration, classic cause of hyaline cast. Our broad বা waxy cast কোথায় পাওয়া যাবে? In CKD. আর fatty cast কোথায় পাওয়া যায়? Nephrotic syndrome, এটা আমরা পড়েছি, ভুলে গেছো। Nephrotic syndrome 24 hour UTP তে কি আসবে? More than 3.5 gram. Diabetic nephropathy তে আমরা 24 hour করে না, we do either ACR or we do the PCR. ACR হলো albumin creatine ratio আর PCR হলো total protein যেটা আছে, protein creatine ratio, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা খুবই মনে রাখতে হবে যে AKI এর একটা বেসিক ডিফারেন্সিয়েশন হলো প্রি-রেনাল ভার্সাস রেনাল AKI, ঠিক আছে? প্রি-রেনাল এন্ড রেনাল AKI। তো এই ডিফারেন্সিয়েশনটা তোমাদের মোটামুটি ভালো করে জানা লাগবে। তার মধ্যে ক্লাসিক পয়েন্ট, যদি একটা মনে রাখতে চাও, দেন দ্যাট উইল বি ফেনা। ফেনা মানে কি? ফ্র্যাকশনাল, ছোট করে দেখতে পাবা, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম, দিস ইজ ফেনা। যদি পেশেন্টের AKI হয় which is pre-renal, for example due to dehydration, due to vomiting, সেখানে ফেনা হবে less than 1%। তার মানে হলো ধরো আমার 100 মিলিগ্রাম সোডিয়াম কিডনিতে ফিল্ট্রেশন হলো, তার মধ্যে কত মিলিগ্রাম এক্সক্রিশন হবে? less than 1 মিলিগ্রাম। ফেনা হলো ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম, মানে যত মিলিগ্রাম ফিল্ট্রেশন হচ্ছে তার থেকে কতটুকু এক্সক্রিশন হচ্ছে আর কতটুকু রিঅ্যাবজর্পশন হচ্ছে। যদি প্রিরেনাল AKI হয় তার মানে কি পেশেন্টের কি আছে? পেশেন্টের আছে অ্যাক্টিভেশন অফ দ্য রাস। রাস কি করবে? সল্ট এক্সেসিভলি রিঅ্যাবজর্পশন করবে। তার মানে দেখা যাবে মোর দ্যান 99% সোডিয়াম কি হবে? উইল বি রিঅ্যাবজর্বড। তাহলে এক্সক্রিশন কতটুকু হবে? লেস দেন 1% will be excreted. এই less than 1% থেকে আমরা বলছি ফেনা, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম, ফেনা। সো যদি প্রিরেনাল AKI হয় সেখানে আমার কিডনির রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি খুব ভালো আছে, রিঅ্যাবজর্পশনে কোনো প্রবলেম নেই, টিউবিয়াল ইজ পারফেক্ট, টিউবিয়াল ইজ পারফেক্ট, শুধু ফিল্ট্রেশন কম হচ্ছে, টিউবিয়াল পারফেক্ট, রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, সোডিয়াম খুবই অল্প করে বেরোচ্ছে, ফেনাটা কম। ওয়ারিয়াস যদি পেশেন্টের টিউবুলার ড্যামেজ হয়, যেমন যেটাকে বলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, তখন কি হবে? আমার টিউবুলার ক্যাপাসিটি, পিসিটির ক্যাপাসিটি ভালো থাকবে না কমে যাবে? টিউবুলার নেক্রোসিস মানে কিন্তু ইউজুয়ালি পিসিটি নেক্রোসিস, টিউবুলার নেক্রোসিস মানে কিন্তু পিসিটিতে সবচেয়ে বেশি নেক্রোসিস হয়, এবং পিসিটিতে নেক্রোসিস হলে আমার সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হবে, যে লেস অ্যাবল টু কনজার্ভ সোডিয়াম, মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন যেটা 99% হওয়ার কথা ছিল এটা হবে না, হয়তো বা 70% হবে, হয়তো বা 80% রিঅ্যাবজর্পশন হবে, বাকিটা বের হয়ে যাবে কারণ রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে গেছে। সো যদি এটিএন হয় তাহলে ফিনা উইল বি মোর দ্যান
More than 1%. Yes, the FINA will be more than 1%. This is the main difference between pre-renal and renal AKI. ঠিক আছে, এখানে আরেকটা ডিফারেন্স আছে যেটা বলে না এখানে, যেহেতু এটা এখানকার বিবেচ্য বিষয় না, কিন্তু মানে পরীক্ষাতে আসতে পারে। সেটা হলো মানে তোমার বার্ন ক্রিয়েটিনিন রেশিও। বার্ন ক্রিয়েটিনিন রেশিও এটা পড়েছো? এটা আমি লিখে দেই, blood urea নাইট্রোজেন ক্রিয়েটিনিন রেশিও। সো যদি প্রিরেনাল হয় ভার্সাস রেনাল, কোনটাতে বার্ন বেশি বাড়বে? বুদ্ধি করে বলো। Yes, so in case of pre-renal, আমি লিখি হবে pre-renal এ এই রেশিওটা, the ratio is higher than 20, more than 20। এটা পরে আসবে, পরে আছে একটা বড় চার্ট আছে ডেভিডসনে, সেখানে আসবে। যেহেতু এখানে বলছি সো একই সাথে বলে দিই, যদি রেনাল হয় বা এটিএন হয় তখন রেশিও উইল বি লেস, রেশিও উইল বি less than 20, usually 10 বা 15 এরকম হয়। সো less than 15 অথবা less than 20 বলো, মনে থাকবে। তাহলে দুইটা জিনিস, বার্ন ক্রিয়েটিন রেশিও more than 20 in pre-renal, আর ফেনাটা হলো উল্টা, less than 1% in pre-renal acute renal failure or acute kidney injury। এটা আমরা পরে পড়বো। What is acute kidney injury? কেউ বলতে পারবা? What is acute kidney injury? বার্ন ডায়রিয়ার জন্য যেগুলো হয়। না ঠিক আছে, মানে তুমি যদি ডেফিনিশন দিতে চাও তাহলে তুমি কি বলবো? আর মানে স্পেসিফিক ডেফিনিশন মানে তুমি কি দেখে বুঝবা, মানে কি ইনভেস্টিগেশন বা কি ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝবা যে পেশেন্টের একেআই হয়েছে? ক্রিয়েটিনিন বাড়বে। ওকে গুড, তাহলে একটা হলো মানে স্পেসিফিক সাউন্ড করছে। রিভার্সিবল লস অফ রেনাল ফাংশন। গুড, রিভার্সিবল লস অফ রেনাল ফাংশন, ভেরি গুড। আর মেজারমেন্ট এস্টিমেট, ভেরি গুড, ওভার ডেজ টু উইকস। এস্টিমেট যদি বলো, মেজারমেন্ট হলো একটা বললো ক্রিয়েটিনিন, ভেরি গুড, ক্রিয়েটিনিন বেড়ে যাবে এক। আর কি বাড়বে? পটাশিয়াম বাড়বে, ফাইন, পটাশিয়াম বাড়বে। অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে, ফ্লুইড ডিসঅর্ডার হবে, তাই না? তাহলে একেআই হলো একটা সিনড্রোম যেখানে মেইনলি কি কমছে? জিএফআর কমছে, এবং জিএফআর কমার জন্য অলিগুরিয়া হচ্ছে, ভেরি গুড, অলিগুরিয়া হচ্ছে। আর ওই দিক দিয়ে কি হচ্ছে? পেশেন্টের বিভিন্ন ধরনের ডিসঅর্ডার হচ্ছে। কি কি ডিসঅর্ডার হচ্ছে? নাম্বার 1, রিটেনশন অফ নাইট্রোজেনাস এন্ড নন নাইট্রোজেনাস সাবস্টেন্স। নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে কি? ক্রিয়েটিনিন। সো ক্রিয়েটিনিন বাড়বে, এটা একটা ক্রাইটেরিয়া। নেক্সট কি হবে? পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, অ্যাসিড বেস ইমব্যালেন্স হবে, এন্ড ফ্লুইড ইমব্যালেন্স হবে। ঠিক আছে? সো এখন যদি আমরা স্পেসিফিক ডেফিনিশন, এটা তো জেনারেল ডেফিনিশন, স্পেসিফিক ডেফিনিশন হলো দুইটা বা তিনটা ক্রাইটেরিয়া আছে, এটাকে বলা হয় কেডিগো ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা আমি বলে দিই, একেআই ক্রাইটেরিয়া তিনটা ক্রাইটেরিয়া। একটা হলো সেরাম ক্রিয়েটিনিন নিয়ে হলো দুইটা, সেরাম ক্রিয়েটিনের দুইটা ক্রাইটেরিয়া। যদি বেসলাইন থেকে সেরাম ক্রিয়েটিনিন 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি বাড়ে, ইনক্রিজ হয়, দ্যাট ইজ একেআই। কতক্ষণের মধ্যে? ইউজুয়ালি উইদিন 1 to 2 days। যদি 0.3 বাড়ে, 0.3 রাইজ ইন সেরাম ক্রিয়েটিনিন ফ্রম বেসলাইন, একেআই, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? কারো যদি বেসলাইন ছিল 0.7, সেখান থেকে তার 1 হয়ে গেল, দিস ইজ একেআই, দিস ইজ একেআই। তারপরে হলো পার্সেন্ট, পার্সেন্ট হিসেব করে আমরা বলতে পারি, বা টাইম হিসেব করে 150% অথবা 1.5 টাইমস দ্য বেসলাইন। একটা মানুষের বেসলাইন যা ছিল সেখান থেকে যদি 1.5 গুণ বাড়ে ক্রিয়েটিনিন, দ্যাট ইজ একেআই। আর 3 নম্বর ক্রাইটেরিয়া খুবই সহজ, যদি ইউরিন আউটপুট কমে যায়, ডিক্রিজ ইন ইউরিন আউটপুট। কতটুকু ডিক্রিজ হবে? লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার। এটা সহজ হিসাব হলো, একটা 60 কেজি মানুষ যদি হয়, তার প্রতি ঘন্টায় যদি লেস দেন 30 ml ইউরিন প্রোডাকশন হয়, 30 ml পার আওয়ার, দ্যাট ইজ একেআই। 60 কেজি পার্সনের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 30 মিলিলিটার যদি যে কম ইউরিন প্রোডাকশন হয়, দ্যাট ইজ একেআই। ঠিক আছে? এটা কতক্ষণ হওয়া লাগবে? দিস শুড হ্যাপেন ফর অ্যাট লিস্ট। তাহলে একেআই এর জন্য আমাকে পরপর দুইটা সিরাম ক্রিয়েটিনিন করতে হতো। ওনার বেসলাইন তো আমি জানবো না, একটা পেশেন্ট আসলো যখন 0.3 মিলিগ্রাম পার। হ্যাঁ অবশ্যই তোমাকে করে নিতে হবে,
বেসলাইন না জানলে তো অসুবিধা। বেসলাইন তুমি জানতে পারো, তুমি আগে আগে যদি কোনো ক্রিয়েটিনিন রিপোর্ট থাকে, দ্যাট ইজ হিজ বেসলাইন। কখনো যদি করা থাকে ওটাকে 0.3 ml 3 মিলিগ্রাম পার ডিএল বাড়লে আমি একেই বলতে পারবা। আর যদি করা না থাকে, আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো এই যে ইউরিন আউটপুট তো কমবে। এটা কি কেডিগো ক্রাইটেরিয়া যেটা দিস বললেন? ইজ কেডিগো ক্রাইটেরিয়া। এটি হলো AKI criteria modified by the KDIGO. Kidney disease improving global outcomes. This is AKI criteria. Davidson কিন্তু এই ক্রাইটেরিয়াটা নাই, তাই না? Davidson যে খোঁজো দেখবা একটা ভুং ভাং ডেফিনিশন দিয়ে ছেড়ে দিছে। ওকে, তাহলে আমরা দেখলাম। এখানে আমি সাইডে কিছু জিনিস লিখেছি। সিকেডিতে এনিমিয়া কেন হয়, এটা ওই দিন বলতেছিলা, কেউ একজন বলো, হোয়াট আর দ্য কজ অফ এনিমিয়া ইন সিকেডি? এখানে দুইটা কজ দেয়া আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ইলেক্ট্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। Reduced red cell survival. Reduced red cell survival, yes. আয়রন ডেফিসিয়েন্সি একটা কজ। আয়রন ডেফিসিয়েন্সি, ইয়েস। তাহলে এখানে আয়রন ডেফিসিয়েন্সি কি লেখা ছিল এইভাবে, যে রিডিউসড ইনটেক, অ্যাবজর্পশন এন্ড ইউটিলাইজেশন। রিমা, তোমার ইয়াটা মনে হয় একটু সাউন্ড করছে, তোমার মাইক্রোফোনটা, তুমি হেডফোনটা চেঞ্জ করো। ওকে, সো ডিক্রিজ ইনটেক, অ্যাবজর্পশন এন্ড ইউটিলাইজেশন অফ আয়রন। এখানে তো বাকি দুটো দেওয়া আছে, টক্সিনস এন্ড ইলেক্ট্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। আর একজন বলেছো যে রিডিউসড রেড সেল সার্ভাইভাল, রিডিউসড রেড সেল সার্ভাইভাল। HUS TTP আমরা পড়েছি না? HUS এর ট্রায়াডটা বলো তো আমাকে কেউ একজন। অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড AKI, তাই না? মাহা, থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড AKI। এর সাথে আরো দুইটা ফিচার অ্যাড করলে TTP হয়। কোন দুটো ফিচার অ্যাড করতে হবে? কনফিউশন, ফিভার এন্ড কনফিউশন বা নিউরোলজিক ম্যানিফেস্টেশন। কনফিউশন থাকলে তখন টিটিপি থাকবে। TTP থাকবে। এগুলোর আলটিমেট ম্যানেজমেন্ট কি? এক্সচেঞ্জ প্লাজমা এক্সচেঞ্জ অর প্লাজমা ফেরেসিস। সো এগুলা হলো সিবিসি তে আমরা আইভিআইজি যেন কিসে পড়লাম? আইভিআইজি এগুলাতেও দেওয়া যায়, বাট আইভিআইজি হলো ক্লাসিক, হলো ধরো অটোইমিউন কন্ডিশন যেগুলো আছে সেগুলাতে আইভিআইজি দেওয়া যায়। যেমন একটা পেশেন্টের জিবিএস হলো, একটা পেশেন্টের মায়াসিনিয়া গ্রাভিস হলো, তো তখন তুমি আইভিআইজি প্র্যাকটিস করতে পারো। আগে কি বলবো, আগে ওইসব ক্ষেত্রে বলবো আগে আইভিআইজি, আর এই HUS TTP এগুলাতে হলো প্লাজমা ফেরেসিস হলো বেস্ট প্যাটার্ন। তারপর এখানে বলছে লুপাসে রেনাল ইনভলভমেন্ট হয়। লুপাসে যে রেনাল ইনভলভমেন্ট হয় কি কি স্টেজ আছে, কয়টা স্টেজ আছে কি বলতে পারবা? 6টা স্টেজ, 6 stages of lupus nephritis. 1, class 1, class 2 or stage 1, 2 থেকে 3, 4, 5, 6 লাগবে না এটা এখন আপাতত, ঠিক আছে। ফ্র্যাগমেন্টেড আরবিসি মানে হলো HUS TTP and malignant hypertension. Malignant hypertension এর চোখে কি থাকবে? Papilledema. And diastolic blood pressure is usually more than 130. এটা মনে রাখবা, ঠিক আছে। সো এখানে একটা আমি জিনিস লিখেছি, ডক্টর বেশি হোক না কেন ডায়াস্টোলিক তো 130 বেশি থাকবে তো ইউজুয়ালি ম্যালিগন্যান্টে ইউজুয়ালি ডায়াস্টোলিক মোর দ্যান 130 থাকে। এখানে একটা লিখেছি, এটা এফসিপিএস আসতে পারে, ইউরিয়া কখন বাড়বে? সো দিস ইজ ভেরি ইজি, AKI এন্ড CKD। তার মধ্যে একটু আগে বললাম যদি AKI হয় তাহলে প্রিরেনাল এন্ড রেনাল কোনটাতে ইউরিয়া বেশি বাড়বে তুলনামূলকভাবে? প্রিরেনাল AKI তে। সেখানে বার্ন ক্রিয়েটিনিন রেশিও বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ক্রিয়েটিনিন রেশিও কত বেশি হবে? 20 এর বেশি, মোর দ্যান 20। প্রোটিনে মিট থাকে, মিট থেকে ইউরিয়া তৈরি হবে, জিআইটি তে হেমাটোমেসিস মেলানা। সো যাদের সিএলডি আছে তাদের যখন হেমাটোমেসিস মেলানা হয় ইউরিয়া লেভেল বেড়ে যায়, এন্ড যে কোনো ক্যাটাবলিক স্টেটেই ইউরিয়া লেভেল বাড়তে পারে। আর ইউরিন কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি আমরা কিভাবে দেখি? ওয়াটার ডিপ্রাইভেশন, এটা পড়ছি আমরা আগে, তাই না? যখন
এন্ডোক্রাইনোলজি পড়ি। আর ইউরিয়া লেভেল কোথায় কমবে এটা মুখস্থ করতে হবে। লিভার ডিজিজ, ইয়েস। তার মানে যদি ইউরিয়া প্রোডাকশন কম হয়, প্রোডাকশন সাইট কোথায়? লিভার। লিভার যদি ভালো কাজ না করে তাহলে প্রোডাকশন কম হবে। অ্যানোরেক্সিয়া মানে ফুড নাই, তাহলে ইউরিয়া কোত্থেকে আসবে? ম্যালনোরিস মানেও তাদের মানে মেটাবলিজম হওয়ার জন্য তো নাই, প্রোডাক্টস নাই, সো অ্যামোনিয়া নাই খুব বেশি, ইউরিয়া কম হবে। কারণ ইউরিয়ার সোর্স তো হলো অ্যামোনিয়া, আর অ্যামোনিয়ার সোর্স হলো মাসল। মাসল নাই, অ্যামোনিয়া নাই, ইউরিয়াও নাই। এটা আমরা পড়ে ফেলেছি তাই না? ফেনা এন্ড ইউরিয়া ক্রিয়েটিন রেশিও। অ্যালকালাইন ফসফরাসের সোর্স কি কি আছে? অনেক লিভার প্যাগেজ ডিজিজ না মানে বোনস সোর্স, বোনস, biliary, intestine, আরটা লিখতে পারি প্রেগন্যান্সিতে এটা ইম্পর্টেন্ট, নিউরাল টিউব, প্লাসেন্টা তাই না? প্লাসেন্টা ইজ an important source of ALP, placental alkaline phosphorus যেটাকে বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা পড়েছি। ইমিউনোলজি, আমরা ইমিউনোলজি কেন করি ইন পেশেন্টস উইথ রেনাল ডিজিজ, স্পেশালি পেশেন্টস উইথ গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেমন এসএলএ একটা গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, অ্যাঙ্কা যেগুলা সেগুলো একটা স্পেসিফিক টাইপ অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, যেটাকে বলে RPGN, র্যাপিডলি প্রোগ্রেসিভ GN। এখানে যদি আমরা গ্লোমেরুলার বায়োপসি করি সেখানে একটা স্পেসিফিক ফাইন্ডিং পাবো, there will be biopsy finding। বায়োপসিতে কি পাবো? গ্লোমেরুলার ক্রিসেন্ট। রিমেম্বার দিস, র্যাপিডলি প্রোগ্রেসিভ GN মানেই হলো র্যাপিডলি পেশেন্টের রেনাল ফাংশন ডিটেরিয়েট করবে এবং গ্লোমেরুলার ক্রিসেন্ট পাওয়া যাবে। জাস্ট আ সেকেন্ড। You find ANCA? সিয়াঙ্কা কোথায় পাওয়া যায়? ইন ওয়েজেনার অর GPA যেটাকে বলে। আর প্রিয়াঙ্কা? Macroscopic polyangiitis. That is the classic cause of Priyanka. Both of them can lead to renal vasculitis, তাই না? এইখানে লিখেছে যে glomerulonephritis, secondary systemic vasculitis. আল্লাহ পড়লো। Lupus syndrome পেশেন্টের anti-GBM glomerular basement membrane antibody থাকে। এই পেশেন্টের আর কি ফিচার থাকবে বলো তো? কোটপাস্তরে থাকবে, হেমোপটাইসিস, হেমোপ্টাইসিস থাকবে, লাং ইনভলভমেন্ট, লাং ইনভলভমেন্ট থাকবে। আর লো লেভেল অফ কমপ্লিমেন্ট, 5টা কজ বলে ফেলো। MCPS, বলো MCPS কি কি ছিল? পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস, সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, ভেরি গুড, ক্রায়োগ্লোবিনেমিয়া, SLE, MCGN টাইপ 2, MCGN মেসেঞ্জার ক্যাপিলারি আর মেসেঞ্জার প্রলিফারেটিভ GN, ভেরি গুড। এগুলো আবার এখানে আমি আগে লিখেছিলাম, সো এটা তোমরা পড়েছো না? হেমাটাইটিস, হেমাচুরিয়া, গুড পাস্টার। সাথে যদি পেশেন্টের সাইনোসাইটিস থাকে, থিঙ্ক ওয়েজেনার্স। সাথে যদি পেশেন্টের এই সবকিছুর সাথে যদি পেশেন্টের ইউসিনোফিলিয়া থাকে, তখন তুমি কি চিন্তা করবা? ইয়েস, ইউসিনোফিলিয়া থাকবে, অ্যাজমা থাকবে, এন্ড নিউরোপ্যাথি থাকবে, তাই না? ওটা আমরা ওই দিন পড়ে আসলাম। এটা পরীক্ষার একটা কোয়েশ্চেন, যদি কারো সাসপেক্টেড রেনাল স্টোন থাকে, the best test is CT scan. non-contrast CT QUB, Yes, CT scan আমরা সিম্পলি লিখছি, সো নন কন্ট্রাস্ট CT QUB। আমার ছিল স্টোন এবং করি আমি ধরা পড়েছে স্টোন ছিল। ওটি করেছেন ভাইয়া? না, পাস করে গেছে আল্লাহর রহমতে, আফটার হ্যাভিং আলফা ব্লকার্স এন্ড সাম লাক। এই যে সিকিডির ক্যারেক্টারিস্টিক কি, এটা তো FCPS আসে সবসময়, আমি লিখে দিয়েছি, আগেও আসছে। ইনক্রিজ সিগন্যাল ইন দ্য কর্টেক্স
with loss of distinction between cortex and medulla. Plus, যেটা advanced CKD যখন হয় তখন there is reduction in kidney size. আচ্ছা, CKD with normal size kidney cause কি হবে? DM, yes. DM, PCKD এর কথা বলেছো, হ্যাঁ। Amyloidosis, yes. Where there will be CKD with normal or increased size of the kidney. CTU বললাম আমরা, এই যে non-contrast CT is the method of choice. MRI আমরা কখন করি? পেলভিক ক্যান্সার দেখার জন্য। অলওয়েজ রিমেম্বার, যদি কখনো পেলভিক কোনো টিউমার থাকে, মেইলের ক্ষেত্রে প্রোস্টেট, ফিমেলের ক্ষেত্রে সার্ভাইকাল টিউমার, ইউটেরাইন টিউমার, রেক্টাল কার্সিনোমা, এনি পেলভিক টিউমার, the best imaging is the MRI. This is a special knowledge. Pelvic tumor, by default, MRI. ঠিক আছে? Remember that. Renal angiography বা arteriography কখন করব? For diagnosis of RAS. Next হলো contrast nephrotoxicity. এখান থেকে যেটা আসে সেটা হলো risk factors আসে। Very important. Risk factors for contrast nephrotoxicity. যেমন এটা আমরা খুব ভয় পাই কার্ডিওলজিস্টরা, কারণ হলো অ্যাঞ্জিওগ্রাম করার সময় তো দিতে হয়, পেশেন্টকে কন্ট্রাস্ট দিতে হয়। সো বিফোর ডুইং অ্যাঞ্জিওগ্রাম ইউ মাস্ট হ্যাভ এ বেসলাইন রেনাল ফাংশন। যদি কারো সিকিডি থাকে, কেউই আসলে কন্ট্রাস্ট দিতে চায় না, কারণ দ্যাট উইল এগ্রাভেট দ্য সিকিডি। সো এই জন্য আমরা যখন কন্ট্রাস্ট দিতে চাই, উই অলওয়েজ ডু দিস টেস্ট, উই অলওয়েজ ডু দ্য বেসিক RFT ইনক্লুডিং দ্য সেরাম, ক্রিয়েটিনিন, বান বা ইউরিয়া, সেরাম ইউরিয়া and electrolytes. We always do that before doing a angiogram. আর কি রিস্ক ফ্যাক্টর আছে অ্যাঞ্জিওগ্রামের করার সময়? আমরা বিভিন্ন ধরনের ডাই ইউজ করি। এই ধরনের ডাইগুলা হলো ক্লাসিক, যেগুলো রেনাল ড্যামেজ করে, হাই অসমোলারিটি, আয়নিক, এবং যদি বারবার আমরা দিই, যেমন অ্যাঞ্জিওগ্রাম করার সময় অনেক সময় যদি দেরি হয় বেশি, অনেকক্ষণ ধরে অ্যাঞ্জিওগ্রাম করি, তখন এই প্রবলেমটা হয়। ডায়াবেটিস থাকলে অলরেডি তার কিডনি ড্যামেজ আছে, মানে ডায়াবেটিস মায়োলোমা হলো অলরেডি পেশেন্টের কিডনি ড্যামেজ আছে, মাইনর হলেও আছে, ইনভেস্টিগেশন আর ধরা পড়ছে না, বাট স্টিল দেয়ার ইজ সাম ড্যামেজ, এন্ড দ্যাটস হোয়াই দোজ আর রিস্ক ফ্যাক্টর। প্রিভেনশনে মেইন যদি বলো হোয়াট ইজ দ্য বেস্ট প্রিভেনশন মেথড, যদি পরীক্ষা দিয়ে হয়ে আসে, দেন দ্যাট উইল বি সিম্পলি নর্মাল স্যালাইন। যদি থাকে N-acetylcysteine, NAC, it's the wrong answer. The right answer is normal saline. এটা সবাই ভুল করবে, ঠিক আছে, অনেকেই ভুল করবে। Right answer. The right answer is normal saline. The wrong answer is N-acetylcysteine. আর সাথে avoidance of nephrotoxic drug. Cholesterol atherombolism, এটা আমার একটা ফেভারিট টপিক। এটা আমি মেডস্পার্কল গ্রুপে কয়েকটা কেস দিয়েছিলাম। তোমরা কি কেউ কোনটা দেখেছো? এখানে কোলেস্টেরল এম্বোলিজম যখন হয়, it causes AKI, number 1. It causes a specific vascular rash. Livedo-reticulars অনেক কিছুতেই হয়, তার একটা কজ হলো কোলেস্টেরল এম্বোলিজম। এবং livedo-reticulars এর সাথে যদি পেশেন্টের AKI থাকে and history of angiogram, then that is cholesterol embolism until otherwise proven. That is a classic case. এই কেসটাও তোমার FCPS আসতে পারে। Nephrogenic sclerosing fibrosis after MRI contrast agent, এটাও আমি একটা ছবি দিয়েছিলাম, এটা এখানে নাই। গ্যাডোলিনিয়াম বেস কন্ট্রাস্ট দেওয়ার পরে স্ক্লেরোসিস অফ স্কিন হয়, স্কিনটা ঠিক হয়ে যায়। এটার একটা ছবি মেডস্পার্কেলে আছে, তোমরা যদি সার্চ দাও নেফ্রোজেনিক স্ক্লেরোজিং ফাইব্রোসিস দিয়ে, দেখবে একটা ছবি আছে। পালোগ্রাফি অত ইম্পর্টেন্ট না, এইটা মনে রাখবা। রেডিও নিউক্লিয়ার স্টাডিতে আমরা কি করতে পারি? উই ক্যান চেক ফর পারফিউশন অফ কিডনি, ঠিক আছে, পারফিউশন অফ কিডনি, এটা মনে রাখবা। কিডনি পারফিউশন দেখার জন্য আমরা রেডিও নিউক্লিয়ার স্টাডি করতে পারি, এবং ইট ক্যান হেল্প ইন মেজারমেন্ট অফ GFR, স্পেশালি ইফ ডান উইথ DTPA। সো DTPA রেনোগ্রাম দিয়ে আমরা মেজারমেন্ট অফ GFR করতে পারি। কখন করি? কিডনি ডোনারদের ক্ষেত্রে করি। ডোনারদের ক্ষেত্রে আমরা আর কি মেথডে GFR এস্টিমেট করতে পারি বলতো?
EDTA. EDTA, inulin clearance, Inulin. and creatinine clearance. Renal biopsy করে ফেলেছি তাই না আমরা এটা done and dusted renal biopsy including complication. তাহলে AKI ডেফিনিশন বললাম, সেখানে একটা ডেফিনিশন কিন্তু আছে অলিগুরিয়া টাইপ, অলিগুরিয়ার মতো একটা ডেফিনিশন। সেই ডেফিনিশনটা কি ছিল? ইউরিন প্রোডাকশন লেস দেন কত ml? সরি গাইস, তো AKI ডেফিনিশন কি ছিল? ইউরিন প্রোডাকশন লেস দেন 30 ml 30 ml in a 60 kg person per hour for at least 6 hours. ঠিক আছে, আর এখানে অলিগুরিয়ার ডেফিনিশনটা খেয়াল করো, লেস দেন 400 পার ডে। আর অ্যানুরিয়া হলো, আরেকটা ডেফিনিশন লিখেছি, লেস দেন 4 ml পার আওয়ার যদি হয় দ্যাট ইজ অ্যানুরিয়া। আর পার ডেতে হলো 100 ml। সেটাকে আমি ভাগ দিয়ে বানাইছি যে লেস দেন 4 ml পার আওয়ার দ্যাট ইজ অ্যানুরিয়া। এইটা বলো, এটার আনসার কি হবে? rhabdomyolysis Rhabdomyolysis, yes, কারণ ওখানে কি থাকবে? মায়োগ্লোবিন। তখন ডিপস্টিকে পজিটিভ আসবে, ডিপস্টিক বলবে আরবিসি আছে, কিন্তু যেহেতু মায়োগ্লোবিন, দিস ইজ নট আরবিসি, দিস ইজ মায়োগ্লোবিন, দিস ইজ নট হিমোগ্লোবিন, দিস ইজ মায়োগ্লোবিন। সো ডিপস্টিক পজিটিভ যদি থাকে ব্লাডের জন্য, এভাবে পরীক্ষায় কোশ্চেন দিবে, ডিপস্টিক ইজ পজিটিভ ফর ব্লাড বাট ইউরিন আরই রিভিলস নো আরবিসি, হোয়াট ইজ দ্য কজ? কজ ইজ rhabdomyolysis. So cause of anuria, এখানে অনেকগুলো কজ দেয়া আছে, নাথিং দ্যাটস হাই yield, I mean এগুলো তোমরা সব জানো। এটা হলো পোস্ট রেনাল কজ, প্রি রেনাল কজ এন্ড রেনাল কজ। সো প্রি রেনাল কজ গুলোর আগে আসি। প্রি রেনাল কজ কি হতে পারে? এনিথিং দ্যাট সাডেনলি রিডিউসেস ব্লাড প্রেশার। যেমন অ্যাওর্টিক ডিসেকশন হয়ে অনেক সময় দেখা যায় যে রেনাল আর্টারির এখানে যখন ডিসেকশনটা চলে আসে তখন রেনাল ব্লাড ফ্লো কমে যায়। ইয়েস। তারপরে যদি পেশেন্টের কার্ডিওজেনিক শক হয়, then it can cause it. একটা পেশেন্টের CLD ছিল, CLD থেকে হেপাটোরেনাল সিনড্রোম হলো, then it can cause anuria. আর এগুলা তো অবশ্যই যদি একটা পেশেন্টের যে কোনো ড্রাগের কারণে বা টক্সিনের কারণে ATN হয়, that will also cause anuria. lack of perfusion থেকে এটা হবে। সো এখানে ইন্টারেস্টিং যে পারফিউশন ইনিশিয়ালি করবে একটা প্রিরেনাল AKI, বাট যখন অ্যাডভান্সড
ডিজিজ হবে, তখন কিন্তু প্রিরেনাল থেকে সেটা রেনালে কনভার্ট করবে। তো যখনই পরীক্ষার মধ্যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এই টার্মটা থাকবে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস মানে এটা হলো রেনাল ফেইলিয়ার, মানে নট প্রিরেনাল, দিস অলরেডি রেনাল ইনভলভমেন্ট সিগনিফিক্যান্ট। আরপিজিএন কিসে হয় আমরা বলছিলাম, আরপিজিএন হয় যেমন অ্যান্টি জিবিএম ডিজিজ which is Goodpasser syndrome, ANCA vasculitis such as Wegener's granulomatous. Those are the classic conditions that causes rapidly progressive glomerulonephritis. আরেকটা ডিজিজ আছে যেটাতে র্যাপিডলি প্রোগ্রেসিভ জিএন হতে পারে, দ্যাট ইজ APS GN or simply PIGN, তাই না? PIGN থেকে হতে পারে না আরপিজিএন? PIGN থেকেও হতে পারে। Obstruction or cause any urinary tract anatomic or structural defect. So prostate enlargement হলে আমরা জানি যে commonest cause of acute urinary retention, AUR এর commonest cause হলো BPH, ঠিক আছে? এটা দেখো, এটা কেসের আনসার কি হবে? কেউ কেউ দেখে ফেলেছে অলরেডি, তারপরে বলো। এই কোয়েশ্চেনটা আনসার দাও। কোনটা ভাইয়া শুনি নাই মাছ? যে patient with positive ANA, can she have renal artery stenosis? মনে তো হচ্ছে আছে। কি ডিজিজের কারণে renal artery stenosis হতে পারে? কি কন্ডিশন থাকে? এসএলই আছে ভাই, এসএলই তো রেনাল ইনভলভমেন্ট হ্যাঁ, করে। এসএলই তে হতে পারে, এসএ না, আমি বলছি renal artery thrombosis কেন হবে? ANA পজিটিভ এন্ড renal artery কিসে হতে পারে বলো? অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এটার কেস ডায়াগনোসিস বলো। লো এন্ড পেইন radiates to the low end pain, low end to groin pain হতে পারে, বাট মোর কমন এটা মনে হচ্ছে স্টোন মনে হয়। yes stone, low end to groin, low end to groin, always stone, think about stone, alkali। এটার অর্গানিজমের নাম বলো। এটা হবে ইকোলাই। no 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 এন্ডোকার্ডাইটিস আফটার সিস্টোস্কোপি। পরে কোনটা বললা? নো। স্টপ স্যাপ্রোফাইটিক। আচ্ছা, আমি একটা ক্লু দিই, একটা অক্ষর বলে দিই, প্রথম অক্ষরটা হলো ই। Yes, Enterococcus, not E. coli, Enterococcus। যদি কোলোনোস্কোপি করে এন্ডোকার্ডাইটিস হয়, bovis or Galleriticus। আচ্ছা, এটা আমরা ওগুলো পড়ে ফেলেছি আগেই, ডান উইথ দ্যাট। আচ্ছা, নেফ্রাইটিক সিনড্রোম বা এজিএন বা গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করব সেটা অলরেডি পড়েছি। যেমন আরপিজিএন এর ক্ষেত্রে আমরা বলেছি 3টা কজ, বা এখানে 4টা কজ দিয়েছি। সো একটা কজ ছিল, আমি বলেছিলাম অ্যান্টি-জিবিএম ডিজিজ হুইচ ইজ দ্য গুড পাস্টার, তাই না? আরটা বলেছিলাম ওয়েজেনার্স, 2টা। 3 নাম্বার ছিল পোস্ট ইনফেকশাস বা যেটাকে বলে পিআইজিএন। দেন হলো এখানে আরটা এক্সট্রা অ্যাড করেছি, দ্যাট ইজ লুপাস নেফ্রাইটিস। সো 4 কজ অফ আরপিজিএন এখানে দিয়েছে। আবার পরে যে বক্সটা আছে সেখানেও এটা অন্যভাবে ইলাবোরেটলি দিয়েছে। সো আরপিজিএন অলওয়েজ রিমেম্বার, এইটা পরীক্ষাতে আসতে পারে যে আরপিজিএন নিচের কোনটাতে হয় না, তখন এই 4টা দিল, সাথে অন্য একটা দিয়ে দিল। যেমন আইজিএ নেফ্রোপ্যাথি উইল বি দ্য ফলস আনসার, বাকিগুলোতে আরপিজিএন হবে, আইজিএ নেফ্রোপ্যাথিতে হবে না, এরকম একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে?
নেক্সট মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক প্রেজেন্টেশন, এটা পরীক্ষাতে আসে কি হিসেবে? Patient comes to you with proteinuria and hematuria and he has auditory defect. What is the diagnosis? Alport syndrome. এখানে যেটা হয়, Alport syndrome কোলাজেন টাইপ 5 এর আলফা 5 চেনের এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন। কেউ যদি মুখস্থ করতে পারে খুব ভালো, পরীক্ষাতে আসতে পারে। COL4 এর A5, yes, COL4 A5, good. And C can B can carry B. kind of, yes. তবে P ঠিক আছে, can't hear but can see, not always. ocular abnormality থাকতে পারে, সো মনে রাখতে পারো অবশ্যই। লেন্টিক্লোনাস হয় না ভাইয়া? হ্যাঁ হতে পারে। তবে মেইন ক্লুটা কিন্তু ডিফনেস, ঠিক আছে? যদিও লেন্টিকোনাস হয়, but the main clue in the exam is deafness. Remember that. আইজে নেফ্রোপ্যাথির কেস আমরা ওই দিন পড়ছিলাম, কেসের প্রিভিয়াস কি হিস্ট্রি থাকবে? 3 দিনের হিস্ট্রি অফ 1-2 days of RTI. usually within 3 days of RTI সাধারণত প্রেজেন্ট করে। This is the most common cause worldwide of recurrent hematuria. ঠিক আছে, রিকারেন্ট হেমাচুরিয়া যদি কারো হয়, always think about IgA nephropathy. But most common renal cause of CLD IgA nephropathy na? Most common Renal cause of chronic liver disease. এভাবে আসলে আমি বলতে পারছি না। মোস্ট কমন রেনাল কজ অফ সিএলডি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আই ক্যানট আনসার। এটার সোর্স তোমার রেফারেন্স কি? এটা ডেভিডসনে আছে পুরো লেখা, তাইলে মনে কোনো এক জায়গায় লেখা আছে, অথবা আইজি এর এখানেই লেখা আছে। তুমি আমাকে এটার স্ক্রিনশট দিয়ে দেখাও। হ্যাঁ, নেক্সট হলো মেসেঞ্জার প্রলিফারেটিভে তোমার এই যে ইনফেকশনের স্ক্রিনিং তো মনে রাখতে হবে। হ্যাপাটাইটিস বি, সি এন্ড এইচআইভি। আরটা কি? SLE. তাহলে SLE দেখো, মেসেঞ্জার প্রলিফারেটিভ এন্ড RPGN, it can cause both type of GN. And hepatitis B, C, HIV, এটা পরীক্ষাতে আছে, এটা FCPS এর একটা কোয়েশ্চেন, যে hepatitis B, C ক্লাসিক্যালি কি করে? They can cause a glomerulonephritis, especially mesangial proliferative glomerulonephritis. পড়েছে এটা, এই দুটো কেস আমরা পড়েছি অলরেডি, তাই না? যদি ডেইজ এর হিসাব থাকে, রেড ইউরিন, যদি বলে ডেইজ, হিস্ট্রি অফ RTI ডেইজ, নেফ্রোপ্যাথি, উইকস, PSGN, ঠিক আছে, ক্লাসিক কেসেস। ওকে, আজকে আমার মনে হয় এখানে শেষ করে দেই, আমরা আবার কালকে ইনশাল্লাহ আবার শুরু করবো অল্প অল্প করে। আমাদের পিছনে অনেক কিছু আগেই পড়া হয়ে যাচ্ছে, ডোন্ট ওয়ারি, লাস্টের দিকে আমরা টান দিতে পারবো একটা। Okay, so that's the end of our session today. See you tomorrow. একটু আগে শুরু করব, tomorrow চেষ্টা করব 9টার দিকে শুরু করতে। Okay, আল্লাহ হাফেজ। কালকে কয়টায় ভাইয়া? 9টায়, কালকে 9টায় শুরু করব, 9 PM। আমার আসলে দেরি হয়ে যাচ্ছে অনেক, মানে 10টা শুরু করলে, so 9 PM tomorrow. Okay, আল্লাহ হাফেজ।